গীবত, যার অর্থ হল পরনিন্দা অথবা পরচর্চা করা। গীবত পৃথিবীর সবচাইতে ঘৃণ্য এবং জঘন্যতম পাপ, কারণ এই গীবতের কারণে মানুষের মধ্য থেকে বিশ্বাস উঠে যায়। এমনকি মুহূর্তের মধ্যেই একটি সুন্দর সম্পর্ককে শেষ করে দিতে পারে গীবত। তাই ইসলামের দৃষ্টিতে গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এটা তো আমরা সকলেই জানি যে পরকালে আমাদেরকে প্রতিটি পাপের শাস্তি পেতে হবে। কিন্তু কি হবে যদি আমাদের পাপের শাস্তি দুনিয়াতেই দেয়া হয়, এমনকি আমাদের উপর নেমে আসে ভয়ানক আযাব? তাহলে এর পরিণতি কি হতে পারে? বলছিলাম 2021 সালে রিলিজ হওয়া গিবা মুভিটির কথা। এটি মূলত একটি ইন্দোনেশিয়ান হরর মুভি। তাহলে চলুন শুরু করা যাক গিবা মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় একটি কলেজ ক্যাম্পাসে, যেখানে কয়েকজন স্টুডেন্ট বসেছিল। তারা এখানে বসে তাদের কলেজের ম্যাগাজিনের ব্যাপারে কথা বলছিল। তারা আলাদা আলাদা গল্প এবং আলাদা আলাদা ম্যাগাজিনের ব্যাপারে ডিসকাস করছে। আসলে তারা সবাই মিলে তাদের এবারের ম্যাগাজিনটি একটু ভিন্নধর্মী করতে চাইছিল। তো তারা এখানে চিন্তা করে এবারের ম্যাগাজিনটি তারা একটি সত্য ঘটনার উপর লিখবে। তারা ছিল মোট 6 জন বন্ধু, আর এই 6 জন মিলেই বাস্তব ঘটনার উপর একটি ম্যাগাজিন তৈরি করতে চাচ্ছিল। তো তাদের মধ্যে আরগা হলো ম্যাগাজিনটির চিফ এডিটর, আর বাকিরা ছিল তার সহকারী। তারা হলো ফার্লি, ওলফা, ইয়োলা এবং রেনো। তবে তাদের সার্কেলে ওক্টা নামক একজন মেয়ে ছিল, আর তারও এই ম্যাগাজিনটিতে কাজ করার কথা। কিন্তু গত 12 দিন যাবৎ সে অনেক অসুস্থ, যার ফলে সে ম্যাগাজিনের কাজ থেকে সরে গিয়েছে। ওক্টা এবং তার বন্ধুরা আসলে তাদের কলেজের একজন প্রফেসর এবং একজন স্টুডেন্টের অবৈধ সম্পর্কের ব্যাপারে ম্যাগাজিন লিখছিল। আর এটা ছিল একদম বাস্তব এবং সত্য ঘটনা, যেটা গত বছরই তাদের কলেজে ঘটেছিল। তো ইয়োলা এখানে ম্যাগাজিনটিকে পাবলিশ করে দিতে বলে, কিন্তু আরগা তাদেরকে এমনটা করতে নিষেধ করে, কারণ এতে করে সেই প্রফেসর এবং মেয়েটির বদনাম হয়ে যাবে। আর জেনে শুনে এমনটা করা কোনো ভালো কাজ নয়। তাই আরগা একটি আলাদা ম্যাগাজিনের উপর কাজ করতে চাইছিল। তো আরগা এখানে সবাইকে এ ব্যাপারটি খুলে বলে। কিছুক্ষণ পর তাদের বন্ধু রেনো তাদের সবার জন্য খাবার অর্ডার করে, আর সঙ্গে সঙ্গে তাদের খাবার চলেও আসে। তবে এই সমস্ত খাবারগুলো ননভেজ ছিল, অর্থাৎ খাবারগুলো ছিল শুধু মাছ আর মাংস। কিন্তু তাদের মধ্যে ফার্লি ছিল একজন পিওর ভেজিটেরিয়ান, অর্থাৎ সে মাছ মাংস খায় না, সে শুধুমাত্র শাকসবজি খায়। তাই রেনোর অর্ডার করা খাবার ফার্লি খেতে পারে না। আরগা এতে রেনোর উপর অনেক রেগে যায়, কারণ তারা সবাই খুব ভালো করেই জানে যে ফার্লি একজন পিওর ভেজিটেরিয়ান। তারপরও রেনো জেনে শুনে ননভেজ খাবার অর্ডার করেছে। সে চাইলেই তো ফার্লির জন্য আলাদা খাবার অর্ডার করতে পারত, কিন্তু সে এটা করেনি। আর এ কারণেই আরগা রেনোর উপর একটু রেগে যায়। তাছাড়া আরগা আসলে ফার্লিকে ভালোবাসে, কিন্তু সে এটা তাকে কখনো বলতে পারেনি। তাই আরগা সবসময় ফার্লির খেয়াল রাখে। তো তাদের সেখানে কাজ শেষ হয়ে যাওয়ার পর সবাই সবার বাড়িতে চলে যায়। ফার্লিও তার বাড়িতে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই আরগা তাকে ডাকে। আর সে ফার্লিকে বলে, তুমি কি আমার সঙ্গে আমাদের বাড়িতে আসবে? তাহলে আমরা দুজন মিলে স্টোরির কাজটা একটু এগিয়ে রাখতে পারতাম। কিন্তু ফার্লি তাকে জানায় যে বেশ কিছুদিন ধরে তার বাবা অসুস্থ, তাই আজকে তার বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে, যার ফলে সে আজ তার সঙ্গে যেতে পারবে না। এরপর ফার্লি তার বাড়িতে যাওয়ার আগে ওলফার সঙ্গে তার আরেকজন বান্ধবী ওক্টার হোস্টেলে আসে, কারণ ওক্টা প্রায় 12 দিন ধরে কলেজে আসে না, তাই তারা তাকে একটু দেখতে এসেছে। তবে ওলফা এবং ওক্টা কিন্তু একই হোস্টেলে থাকে। এখানে এসে প্রথমেই ফার্লিদের সঙ্গে হোস্টেলের মালিক ম্যাংয়ের দেখা হয়। ম্যাং তখন ফার্লিদেরকে জানায় বেশ কয়েকদিন ধরেই ওক্টা তার রুমে বন্দী হয়ে আছে, আর সে কোনো এক অজানা কারণে বারবার চিৎকার করে উঠছে। একথা শুনে ফার্লি এবং ওলফা তাড়াতাড়ি করে ওক্টার রুমের সামনে যায়, আর তারা ওক্টার দরজায় নক করতে থাকে। কিছুক্ষণ পর দরজাটি নিজে থেকেই খুলে যায়। ফার্লি তখন ওক্টার রুমের মধ্যে চলে যায়, আর ফার্লি এখানে অনুভব করে যে ওক্টার রুমটি তুলনামূলকভাবে অনেক ঠান্ডা হয়ে আছে। কিন্তু এখন তো গরমকাল চলছে, তার উপর আবার ওক্টার রুমে এসিও নেই, তাহলে তো এখানে এতটা ঠান্ডা থাকার কথা না। ঠিক তখনই ফার্লি সেখানকার একটি কোণায় তার বান্ধবী ওক্টাকে দেখতে পায়। ওক্টা এখানে জড়সড় হয়ে ভয়ে কাঁপছিল।
তখন ফার্লি তার কাছে এসে বলে, তোমার কি হয়েছে ওকটা? কিছুদিন আগেই তো তুমি একদম ঠিকঠাকই ছিলে, কিন্তু হঠাৎ করেই তোমার কি হয়ে গেল? ওকটা তখন ফার্লিকে জানায় বেশ কয়েকদিন ধরেই সে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায়, যে কিনা সবসময় তার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। এরপর ওকটা ভয়ে ভয়ে ফার্লিকে তার টেবিলে রাখা একটি ইনভেলপ দেখায়, আর সে ফার্লিকে বলে, এই ইনভেলপটি তুমি আর্গাকে দিয়ে দিও, এটার জন্যই আমার সাথে এসব কিছু ঘটছে। ফার্লি তখন ইনভেলপটি চেক করে, আর সে দেখতে পায় এটা তো তাদের সেই ম্যাগাজিনটির এনভেলপ, যেটা তাদের প্রত্যেকের কাছেই রয়েছে, অর্থাৎ এটা হলো সেই প্রফেসর এবং স্টুডেন্টের গল্পটি। ফার্লি তখন ওকটাকে এই এনভেলপটির ব্যাপারে জিজ্ঞাসা করতে যায়, কিন্তু ঠিক তখনই ওকটা চিৎকার করে ওঠে আর বলে, দয়া করে আমার সামনে এসব ব্যাপারে কোনো কথা বলো না, এতে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। ফার্লি তখন কিছু না বলে সেই ইনভেলপটি নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ছিল ঈদুল আজহার দিন। সকালবেলা মসজিদে নামাজ শেষে মসজিদের একজন ইমাম সকলকে কিছু হাদিস শোনাচ্ছিলেন, আর এখানে ফার্লি এবং তার সমস্ত বন্ধুরা উপস্থিত ছিল। তারা সবাই মিলে খুব মনোযোগ সহকারে ইমাম সাহেবের কথা শুনছিল, কিন্তু সেখানে বসে কয়েকজন ছেলেরা মিলে অন্য আরেকটি ছেলের ব্যাপারে কিছু কথা বলছিল। তারা ছেলেটির নামে অনেক আজেবাজে কথা বলে মজা করছিল। ঠিক তখনই সেখানে সাদা একটি ধোঁয়া আসে, আর সেই ধোঁয়াটি একটি ছেলের শরীরে প্রবেশ করে। এদিকে ইমাম সাহেব তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাদের কখনোই কারো ব্যাপারে গীবত করা উচিত নয়, এটা হলো সবচাইতে জঘন্য এবং ঘৃণ্যতম পাপ। গীবত করাকে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করেছেন, তাই আমাদেরকে সবসময় এই ধরনের পাপ থেকে দূরে থাকতে হবে। এরপর আমরা ফার্লিকে দেখতে পাই, যে কিনা একটু তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে এসেছে, কারণ আজকেও তাকে তার বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে। তো ফার্লি এখানে তার বাবার সঙ্গে কথা বলছিল, কিন্তু ঠিক তখনই তার কাছে ইয়োলার কল আসে। ইয়োলা তখন ফার্লিকে বলে, আজকে আমার পেটে ভীষণ ব্যথা করছে, কিন্তু একটু পরেই আমার স্টোরি কভার করতে যাওয়ার কথা, আমি মনে হয় আজকে যেতে পারবো না, তুমি কি আজকে আমার বদলে স্টোরি কভার করতে যাবে? তখন ফার্লি ইয়োলাকে বলে, আজকে আমাকে আমার বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে, তাহলে আমি এখন তোমার জায়গায় কিভাবে যাব বলো? কিন্তু ইয়োলা ফার্লির কোনো কথাই শুনতে চাইছিল না। সে নাছোড়বান্দার মতো ফার্লিকে অনুরোধ করতে থাকে। তখন ফার্লির মা ফার্লিকে বলে, ইয়োলা যেহেতু এতবার করে বলছে, তাহলে তুমি চলে যাও, আমি না হয় তোমার বাবাকে নিয়ে হসপিটালে চলে যাব। কিন্তু তারপরও ফার্লি তার বাবাকে রেখে যেতে চাইছিল না, তবে সে বাধ্য হয়ে ইয়োলার কথায় রাজি হয়ে যায়। ফার্লি তখন স্টোরি কভার করার জন্য প্রথমেই উলফা এবং আর্গার কাছে যায়, যারা কিনা মসজিদের সামনে ছিল। তারা আসলে এখানে কোরবানি নিয়ে একটি ম্যাগাজিন তৈরি করতে চাচ্ছিল, কারণ প্রফেসর এবং স্টুডেন্টের গল্পটি তারা বাদ দিয়ে দিয়েছে। তো ফার্লি এখানে কোরবানির পশুর কিছু ছবি তুলতে থাকে, যাতে করে ম্যাগাজিনে তারা এই ছবিগুলো ব্যবহার করতে পারে। কিছুক্ষণের মধ্যেই সেখানে কোরবানি শুরু হয়, আর ফার্লি যেহেতু একজন পিওর ভেজিটিয়ান ছিল, তাই এখানে ফার্লি অনেক অস্বস্তি বোধ করছিল। এর মধ্যেই উলফা ফার্লিকে ইয়োলার একটি ছবি দেখায়, যেটা সে এইমাত্র সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে, আর এই ছবিটি সে একটি হোটেল রুমে তুলেছে। ফার্লি এতে প্রচণ্ড রেগে যায়, কারণ তার কাছে মনে হয় ইয়োলা হয়তো তার বয়ফ্রেন্ডের সঙ্গে হোটেলে আনন্দ করছে, আর এটা করার জন্যই সে তাকে মিথ্যে বলেছে। কিন্তু সে ইয়োলার কথা বিশ্বাস করে তার বাবাকে হসপিটালে নিয়ে যেতে পারেনি। ফার্লি এখানে রেগে গিয়ে ইয়োলার নামে অনেক উল্টোপাল্টা কথা বলে। ঠিক তখনই সেখানে সেই সাদা ধোঁয়াটি চলে আসে, আর সেটা সোজা ফার্লির শরীরে প্রবেশ করে, ফলে সঙ্গে সঙ্গেই ফার্লির মাথা ঘুরে ওঠে। কিন্তু উলফা তাকে ধরে ফেলে। এদিকে সেখানে একটি ছাগল কোরবানি দেয়া হচ্ছিল, আর ফার্লি সেখানেই দাঁড়িয়েছিল। কিন্তু ঠিক তখনই সেই ছাগল কোরবানির রক্ত ফার্লির মুখে ছিটকে আসে। ফার্লি এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সে দৌড়ে সেখানে থাকা একটি ওয়াশরুমে চলে আসে, আর সে তাড়াতাড়ি করে তার হাত মুখ পরিষ্কার করতে থাকে। কিন্তু ঠিক তখনই ফার্লির চোখ সেখানকার আয়নার মধ্যে পড়ে। ফার্লি এখানে অনেক ভয়ানক একটি দৃশ্য দেখে। ফার্লি দেখতে পায় যে সে নিজের মুখের চামড়া নিজেই উঠিয়ে ফেলছে। এটা দেখে ফার্লি প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু ঠিক তখনই সে বুঝতে পারে যে এটা আসলে তার কল্পনা ছিল। এরপর ফার্লি সেখানে অদ্ভুত এক ধরনের গোংরানির আওয়াজ পায়। সে তখন পুরো ওয়াশরুমটি চেক করে দেখে, কিন্তু সে কোথাও কাউকে দেখতে পায় না। ফার্লি বুঝতে পারছিল না যে তার সঙ্গে এগুলো কি হচ্ছে, তাই সে কোনো কিছু না ভেবেই দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা ওকটাকে দেখতে পাই, যে কিনা তার রুমে বসে নামাজ পড়ছিল, কিন্তু সে
নামাজে বসেও অনেক আতঙ্কিত ছিল। ওকটা নামাজে মনোযোগ দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেখানে সেই বৃদ্ধ মহিলাটি চলে আসে। ওকটা এতে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তাকে কেউ বাঁচানোর আগেই বৃদ্ধ মহিলাটি তার শরীরের মধ্যে প্রবেশ করে। এরপর আমরা উমি নামক একজন মহিলাকে দেখতে পাই। উমি হলো হোস্টেলের মালিক ম্যাংয়ের ওয়াইফ। এখানে তার সঙ্গে তার মেয়ে ডিনাও ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ওকটা চলে আসে আর ওকটা এখানে অদ্ভুত অদ্ভুত আচরণ করছিল। উমি এতে বুঝতে পারে যে ওকটার উপর হয়তো কোনো জিন ভর করেছে। ঠিক তখনই উমি তার চোখ সাদা করে ফেলে আর আয়াতুল কুরসি পড়ে ওকটাকে অজ্ঞান করে দেয়। আসলে ছোটবেলা থেকেই উমির মধ্যে একটি আলাদা পাওয়ার ছিল, সে জিনদেরকে কাবু করে ফেলতে পারে। উমি আসলে মাদ্রাসায় পড়েছে, তাই কোরআনের সমস্ত সূরা তার জানা আছে। এরপর উমি ওকটাকে তার বিছানায় শুইয়ে দেয়। সেখানে উমির স্বামী ম্যাংও চলে এসেছে। তারা ওকটার রুমে এসে অনেক অস্বস্তি বোধ করছিল, কারণ ওকটার রুম থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছিল, যার ফলে সেখানে থাকাই যাচ্ছিল না। এরপর উমি এখানে ম্যাংকে বলে, আমি প্রায় অনেক বছর পর আমার এই পাওয়ারটি ব্যবহার করছি, হয়তো এখন আমার অনেক বড় ধরনের বিপদ আসতে পারে। আর এখানে আমরা বুঝতে পারি যে উমি যদি তার মধ্যে থাকা পাওয়ারটি ব্যবহার করে তাহলে তার ক্ষতি হয়, অর্থাৎ জিনেরা তার ক্ষতি করে। এরপর উমি সবাইকে রুম থেকে বের করে দেয় আর সে একটি চেয়ারের উপর বসে সেখানে দোয়া পড়তে শুরু করে, যাতে করে ওকটার শরীর থেকে সেই জিনটি বের হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই যে উমির চোখ আবারও সাদা হয়ে গিয়েছে। এদিকে বাহিরে দাঁড়িয়ে ম্যাং এবং ডিনা উমির জন্য অপেক্ষা করছিল। ডিনা এখানে তার বাবার কাছে উমির ব্যাপারে জানতে চায়, কারণ ডিনা কখনো তার মায়ের এমন রূপ দেখেনি। ম্যাং তখন ডিনাকে বলে, উমির মধ্যে মাতারাম বংশের রক্ত বইছে, আর এই মাতারাম বংশ একসময় জিনদের কাছ থেকে এক ধরনের পাওয়ার পেয়েছিল, যার ফলে উমির মধ্যেও সেই ধরনের পাওয়ার রয়েছে। এরপর ম্যাং ডিনাকে জিনদের ব্যাপারে বলে। ম্যাং তাকে জানায়, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে, জিনদের ক্ষেত্রেও ভালো মন্দ দুটোই রয়েছে। আবার কিছু কিছু জিন এমনও আছে যারা কিনা মানুষকে খারাপ জিনদের হাত থেকে বাঁচতে সাহায্য করে। ঠিক এমনই একটি জিন উমির মধ্যেও রয়েছে। এদিকে উমি তার মধ্যে পুরোপুরিভাবে শক্তি সঞ্চয় করেছে। উমি তখন ওকটার ভেতরে থাকা জিনটিকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে আর তুমি কোথা থেকে এসেছো? তুমি কেনই বা ওকটার ক্ষতি করছো? ঠিক তখনই সেই জিনটি দাঁড়িয়ে পড়ে আর উমি এখানে একদম চমকে যায়, কারণ উমি দেখতে পায় ওকটার মধ্যে কোনো সাধারণ জিন নয়, বরং তার ভেতরে পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিন অর্থাৎ ইফরিত জিন রয়েছে, যে কিনা একজন বৃদ্ধ মহিলার রূপ ধারণ করেছে। এরপর ইফরিত জিন এখানে উমিকে ভয় দেখানোর চেষ্টা করে, ফলে ওকটা দেখতে অনেক ভয়ানক হয়ে যায়। ওকটার সম্পূর্ণ জীব সাপের আকৃতি ধারণ করে। উমি তখন আরো বেশি বেশি দোয়া পড়তে শুরু করে, কিন্তু ইফরিত জিন এতে হাসতে শুরু করে আর সে উমিকে বলে, এসব করে তুমি আমার কিছুই করতে পারবে না। আমি কতটা শক্তিশালী সেটা তুমিও খুব ভালো করেই জানো, তাই ভালো চাইলে আমার রাস্তা থেকে তুমি সরে যাও। কিন্তু উমি যখন তার কোনো কথাই শুনছিল না, তখন ইফরিত জিন অনেক রেগে যায় আর সে উমির উপর আক্রমণ করে, কিন্তু উমি কোনো মতে ইফরিত জিনকে আবারও অজ্ঞান করে ফেলে আর এবারের মতো উমি বেঁচে যায়। এদিকে চিৎকারের আওয়াজ শুনে ম্যাং এবং ডিনা তাড়াতাড়ি করে উমির কাছে চলে আসে। রুমের মধ্যে এসে ডিনা এবং ম্যাং দেখতে পায় যে রুমের সবকিছু একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ ব্যাপারে ম্যাং জানতে চাইলে উমি তাকে সবকিছু খুলে বলে। সে জানায় যে ওকটার উপর পৃথিবীর সবচাইতে ভয়ানক একটি জিন ভর করেছে আর সে কোনো মতে জিনটিকে কন্ট্রোলে এনে অজ্ঞান করে দিয়েছে। অন্যদিকে আমরা ফার্লিকে দেখতে পাই। ফার্লির মা ফার্লির বাবাকে নিয়ে হসপিটাল থেকে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু বাড়িতে আসার সময় তাদের দুজনের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে ফার্লির মা তার পায়ে কিছুটা আঘাত পায়, কিন্তু ফার্লি এতে অনেক ঘাবড়ে যায় আর সে তাড়াতাড়ি করে তার মায়ের পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। তবে ফার্লির কাছে মনে হচ্ছিল যে ইয়োলার জন্যই এসব কিছু হয়েছে, কারণ ইয়োলার জন্যই সে তার বাবার সঙ্গে যেতে পারেনি, যার ফলে তার মায়ের আঘাত পেতে হয়েছে। তাই ফার্লি এখানে ইয়োলার নামে অনেক উল্টো পাল্টা কথা বলতে থাকে, কিন্তু ফার্লির বাবা তাকে এমনটা করতে নিষেধ করে, কারণ কারো ব্যাপারে উল্টো পাল্টা কথা বলা ঠিক নয়। এরপর রাতের বেলা ফার্লি ওকটাকে দেখতে তার হোস্টেলে আসে
আর হোস্টেলে এসে ফার্লি দেখতে পায় ওকটার কাছে ওকটার বাবা এসেছে, আর সে আজকে ওকটাকে তার সঙ্গে নিয়ে যাবে, কারণ ওকটার কন্ডিশন খুব একটা ভালো না। ওকটা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। এরপর ওকটা ফার্লি এবং সেখানকার সকলের কাছ থেকে বিদায় নেয়, আর সে তার বাবার সঙ্গে তার বাড়িতে চলে যায়। তো ওকটার চলে যাওয়ার পর উমি এখানে ফার্লি, উলফা এবং ডিনাকে কিছু কথা বলে। সে বলে, এখন থেকেই তোমাদের সাবধান হয়ে যাওয়া উচিত। তোমাদেরকে ঠিকমতো পর্দা এবং নামাজ আদায় করতে হবে, এমনকি সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকতে হবে, তা না হলে তোমাদের পরিণতিও ওকটার মতোই হবে। ফার্লি তখন জানতে চায় যে ওকটার আসলে কি হয়েছে, কিন্তু উমি তাদেরকে তেমন কিছুই বলে না। সে শুধু তাদেরকে নামাজ পড়ে ওকটার জন্য দোয়া করতে বলে। এরপর ফার্লি, উলফা এবং ডিনা সেখান থেকে চলে যায়। ম্যাং তখন উমিকে জিজ্ঞাসা করে, তুমি ওদেরকে ওকটার ব্যাপারে কেন বললে না? উমি বলে, ওরা এতে ভয় পেতে পারে, তাছাড়া ওদের ওকটার ব্যাপারে না জানলেও চলবে। ওদের এখন উচিত ঠিকমতো নামাজ আদায় করা আর সব সময় আল্লাহকে স্মরণ করা, তাহলেই ওরা সমস্ত বিপদ থেকে রক্ষা পাবে। এরপর পরের দিন সকালে ফার্লি কলেজে আসে, আর এখানে তার সঙ্গে ইয়োলার দেখা হয়। ফার্লি তো এমনিতেই ইয়োলার উপর অনেক রেগেছিল, তার উপর ইয়োলা যখন তার সঙ্গে কথা বলতে আসে, সঙ্গে সঙ্গেই ফার্লি তার উপর চেঁচিয়ে ওঠে। সে বলে, তুমি আমাকে মিথ্যে বলেছ, আর তোমার জন্যই আমি আমার বাবার সঙ্গে হসপিটালে যেতে পারিনি, যার ফলে তাদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি আমাকে তোমার কাজে ব্যবহার করেছ। একথা শুনে ইয়োলাও অনেক রেগে যায়, ফলে তাদের দুজনের মধ্যে এখানে প্রচুর পরিমাণে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে কলেজের সবার সামনে ফার্লি ইয়োলাকে বলে, তোমার লজ্জা করল না ঈদের দিন নামাজ না পড়ে সারাদিন হোটেলে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাতে? আর এটার জন্য তুমি আমার সঙ্গে অসুস্থতার নাটক করেছ। একথা শুনে ইয়োলা অনেক অবাক হয়ে যায়, যেন সে এ ব্যাপারে কিছুই জানে না। এদিকে এসব কথা বলে ফার্লি সেখান থেকে চলে যায়, কিন্তু ইয়োলার ব্যাপারে এই কথাগুলো কলেজে সবাই শুনেছে, যার ফলে সকলেই তাকে নিয়ে মজা করতে থাকে। ইয়োলা এতে প্রচণ্ড লজ্জা এবং অপমান বোধ করে, আর সে কাঁদতে কাঁদতে দৌড়ে মিটিং রুমে চলে যায়। এখানে এসে সে প্রচুর পরিমাণে কান্না করতে থাকে, কারণ সে আজ কলেজের সকলের কাছে অনেক ছোট হয়ে গিয়েছে। ঠিক তখনই সেখানে র্যানো চলে আসে, আর সে ইয়োলাকে বলে, কি হয়েছে তোমার? তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? ইয়োলা তখন র্যানোকে ফার্লির ব্যাপারে সবকিছু খুলে বলে। সে বলে, ফার্লির জন্যই আজকে সে কলেজের সকলের কাছে ছোট হয়ে গিয়েছে, কিন্তু র্যানো তাকে বোঝানোর চেষ্টা করে। র্যানো বলে, ফার্লি তোমাকে ভুল বুঝেছে, তাই সে রাগের মাথায় তোমাকে এসব কথা বলেছে, কিন্তু আমি নিশ্চিত ফার্লি তোমাকে কলেজের কারো সামনেই ছোট করতে চায়নি। হয়তো এটা রাগের মাথায় হয়ে গিয়েছে। আমরা সবাই তো অনেক বছরের বন্ধু, তুমিও তো ফার্লিকে খুব ভালো করেই জানো, ও তো এরকম মেয়ে নয়। ইয়োলা তখন বলে, তুমি ওর ব্যাপারে কিছুই জানো না। ও নিজেকে অনেক বড় মনে করে, ওর মনের ভেতরটা হিংসে এবং অহংকার দিয়ে ভরা, এমনকি ও তোমাকেও পছন্দ করে না। ও শুধু উপর দিয়ে আমাদেরকে ভালোবাসা দেখায়। কথাগুলো শুনে র্যানোর অনেক খারাপ লাগে, কারণ সে ফার্লিকে এতদিন অনেক ভালো জানত। এরপর র্যানো ইয়োলাকে একটি ফাইল দেয়, আর এই ফাইলটির মধ্যে সেই প্রফেসর এবং স্টুডেন্টের গল্পটি রয়েছে। ফাইলটি দিয়ে র্যানো সেখান থেকে চলে যায়। এদিকে ইয়োলা এখানে বসে বসে সেই গল্পটি পড়তে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেখানে সেই সাদা ধোঁয়াটি চলে আসে, আর সেটা ইয়োলার শরীরেও প্রবেশ করে। অন্যদিকে ফার্লি তার বন্ধুদের সাথে ক্লাস করছিল, কিন্তু ঠিক তখনই তাকে কেউ পেছন থেকে নাম ধরে ডাকে। তবে ফার্লি যখন পেছনে তাকায়, তখন সে পেছনে কাউকেই দেখতে পায় না। তাই ফার্লির কাছে মনে হয় সে হয়তো ভুল শুনেছে, তাই সে ক্লাসে আবারও মনোযোগ দেয়। ঠিক তখনই আবারও কেউ তাকে নাম ধরে ডাকে, কিন্তু ফার্লি এবারও কাউকে দেখতে পায় না। আর এমনটা ফার্লির সঙ্গে বারবার ঘটতে থাকে। তখন ফার্লির কাছে মনে হয় যে কেউ হয়তো তার সঙ্গে মজা করছে। এদিকে ঠিক তখনই ক্লাস টিচার ফার্লি এবং ইয়োলার ব্যাপারে কিছু কথা বলে। আসলে টিচারের কানেও তাদের ঝগড়ার ব্যাপারটি পৌঁছে গিয়েছে, তাই টিচার এখানে ফার্লিকে উদ্দেশ্য করে বলে, প্রত্যেকটি মানুষেরই আলাদা একটা লাইফ আছে, আর মানুষ তার লাইফে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। কখনো কখনো মানুষ আবার ভুলও করে ফেলে, তবে তাই বলে মানুষের করা ভুলগুলো আমরা কখনো বাহিরের মানুষের সামনে তুলে ধরতে পারি না, বরং আমাদের উচিত মানুষের করা ভুল ত্রুটিগুলোকে গোপন করা। তাহলে আল্লাহও আমাদের ভুলগুলোকে গোপন করবে, এর ফলে পরকালে আমরা মুক্তিও পেয়ে যেতে পারি। ক্লাস টিচার কথাগুলো ফার্লিকেই বলছিল, আর ফার্লিও ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পারে। আজকে তো এমনিতেই ফার্লির মন ভালো নেই,
তার উপর আবার টিচারের কথাগুলো সে সহ্য করতে পারছিল না। তাই ফার্লি এখানে ক্লাস টিচারের সঙ্গে তর্ক শুরু করে দেয়। ফলে ক্লাস টিচার অনেক রেগে গিয়ে ফার্লিকে ক্লাস থেকে বের করে দেয়। তো ফার্লি এখানে ক্লাসরুমের সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু ঠিক তখনই ফার্লির কাছে ওলফা এবং ডিনা আসে। ওলফা এখানে ফার্লিকে বলে, কি ব্যাপার ফার্লি, কতক্ষণ যাবৎ তোমাকে ফোন দিয়ে যাচ্ছি, তুমি আমার ফোন রিসিভ না করে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো। আমি সেই তখন থেকেই তোমাকে পুরো কলেজে খুঁজে বেড়াচ্ছি। একথা শুনে ফার্লি অনেক অবাক হয়ে যায়, কারণ একটু আগেই তো তারা একসঙ্গে ক্লাস করছিল, তাহলে তারা তাকে ফোন দিতে যাবে কেন? তাই ফার্লি এখানে ওলফার কথা বিশ্বাস করতে পারছিল না। ওলফা তখন ফার্লিকে তার ফোন চেক করতে বলে, কারণ ফোন চেক করলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ফার্লি যখন তার ফোনটি চেক করতে যায় তখন তার মনে পড়ে যে সে তার ফোনটি ক্লাসরুমেই রেখে এসেছে। তাই ফার্লি সেখানে তার ফোনটি আনতে যায়, কিন্তু এখানে এসে ফার্লি আটকে ওঠে, কারণ সে দেখতে পায় তখন সে যেখানে ক্লাস করছিল সেটা আসলে কোনো ক্লাসরুম ছিলই না, বরং এটা হলো তাদের কলেজের একটি পরিত্যক্ত রুম, যেটা প্রায় কয়েক মাস ধরেই ফাঁকা পড়ে আছে। এরপর ফার্লি যখন পেছনে তাকায় তখন সে সেখানে ওলফা এবং ডিনাকেও দেখতে পায় না, এমনকি পুরো কলেজ একদম ফাঁকা হয়ে গিয়েছে। ফার্লি এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপরও সে কোনো মতে ভয়ে ভয়ে সেই রুমটিতে তার ফোনটি আনতে যায়, কিন্তু যখনই সে তার ফোনটি হাতে নেয় ঠিক তখনই সে তার ফোনের মধ্যে সেই বৃদ্ধ মহিলাটিকে দেখতে পায়, অর্থাৎ তার ফোনটিতে ইফরিত জিনের ছবি ভেসে ওঠে। ফার্লি এতে আরও বেশি ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই ছবিটি চেঞ্জ হয়ে তার ফোনে ওলফার কল আসে। ওলফা এখানে ফার্লিকে বলে, আমরা সবাই ম্যাগাজিন রুমে আছি, তুমি তাড়াতাড়ি করে এখানে চলে এসো। ফার্লি তখন ভয়ে ভয়ে সেখানে চলে যায়, আর এখানে এসে ফার্লি দেখে এখানে তার সব বন্ধুরাই রয়েছে, আর তারা সবাই মিলে সেই প্রফেসর এবং স্টুডেন্টের গল্পটির ব্যাপারে কথা বলছে। ইয়োলা এখানে বলে গল্পটি কলেজের ম্যাগাজিনে পাবলিশ করে দিতে, কারণ সেই প্রফেসর এবং স্টুডেন্টকে যেহেতু সবাই চেনে তাই ম্যাগাজিনটি পাবলিশড হলেই ফেমাস হয়ে যাবে। ইয়োলার কথায় সবাই রাজি হলেও আর্গা এখানে আপত্তি জানায়, কারণ সেই মেয়েটি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, আর এটা যেহেতু সম্পূর্ণ একটি সত্য ঘটনা তাই এই ম্যাগাজিনটি প্রকাশ করলে সবাই এই মেয়েটির ব্যাপারে সবকিছু জেনে যাবে, ফলে মেয়েটির অনেক বড় বদনাম হয়ে যাবে। তাই তারা শুধুমাত্র তাদের ম্যাগাজিনটি ফেমাস করার জন্য মেয়েটির এত বড় ক্ষতি করতে পারে না, এটা অনেক বড় একটি অন্যায়। তাই আর্গা এখানে তাদের সবাইকে অন্য একটি টপিক সাজেস্ট করে। আর্গা বলে, আমাদের এখানকার সবচাইতে বড় মাংসের বাজার থেকে আশেপাশের শহরে কোভিড-19 ছড়াচ্ছে, আমরা চাইলে এই টপিকের উপর একটি ম্যাগাজিন তৈরি করতে পারি, এতে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে, তাছাড়া কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই ম্যাগাজিনটি তৈরি করতে কিছু ইনফরমেশনের প্রয়োজন, তাই আর্গা তাদের সবাইকে নিয়ে সেই মাংসের বাজারে যেতে চায়, কিন্তু তারা প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত ছিল, তাদের মধ্যে শুধুমাত্র ফার্লিই ফ্রি ছিল। তাই আর্গা এখানে ফার্লিকেই তার সঙ্গে যেতে বলে। যদিও ফার্লি যেতে চাইছিল না, তবে আর্গার অনুরোধে সে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা ইয়োলাকে দেখতে পাই। ইয়োলা এখানে তার কম্পিউটারের সাহায্যে সেই প্রফেসর এবং স্টুডেন্টের গল্পটিতে যেই মেয়েটি ছিল ইয়োলা সেই মেয়েটির নাম এডিট করে সেখানে ফার্লির নাম বসিয়ে দেয়, এমনকি সে কারো অনুমতি না নিয়েই ম্যাগাজিনটি পাবলিশ করে দেয়। ইয়োলা আসলে চাইছিল কলেজের সবাই যেন ফার্লিকে ভুল বোঝে, আর পুরো কলেজে যেন ফার্লির বদনাম হয়ে যায়। অন্যদিকে আমরা ফার্লিকে দেখতে পাই। ফার্লি তার মা বাবার সাথে ডিনার করতে বসেছে, তবে সে তো একজন পিওর ভেজিটেরিয়ান, সে কখনোই শাকসবজি ছাড়া ভাত খায় না, আর আজকে সে কিনা মাংস খাচ্ছে। তাই ফার্লির বাবা কিছুটা অবাক হয়ে যায়, আর সে ফার্লিকে বলে, কি ব্যাপার ফার্লি, আজকে তুমি মাংস খাচ্ছ যে? একথা শুনে ফার্লি চমকে ওঠে, আর সে দেখতে পায় সে তো সত্যি সত্যিই মাংস খাচ্ছে। ফার্লি তখন দৌড়ে তার ওয়াশরুমে বমি করতে যায়, কিন্তু সে দেখতে পায় তার মুখ থেকে অনেকগুলো পোকা বের হয়ে এসেছে। এটা দেখে ফার্লি আরো বেশি ভয় পেয়ে যায়, আর সে ভয়ে তার মাকে চেপে ধরে, কিন্তু তার মা এখানে কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে ফার্লির কি হয়েছে। এরপর পরের দিন সকালে ফার্লি কিছুটা স্বাভাবিক হলে সে আর্গার সঙ্গে সেই মাংসের বাজারে আসে, আর এখানে এসে তারা দেখতে পায় এই বাজারটিতে ইলিগেল সব প্রাণীর মাংস বিক্রি করা হচ্ছে, যেমন কুকুর, বিড়াল এবং আরো অনেক প্রাণী। আর এই প্রাণীগুলোর এমন করুণ পরিণতি দেখে ফার্লি অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে থাকা একজন ব্যক্তি একটি কুকুরকে নির্মমভাবে হত্যা করছিল। এটা দেখে ফার্লি ভয়ে চিৎকার করে ওঠে, আর সে সেই ব্যক্তি
ব্যক্তিকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই ব্যক্তি তার কোনো কথাই শোনে না। সে পিটিয়ে পিটিয়ে কুকুরটিকে হত্যা করে ফেলে। এমন সময় ফার্লি একটি ভিশন দেখতে পায়। ফার্লি দেখে যে সে সেখানে বসে সেই কুকুরের মাংসগুলো অনেক মজা করে খাচ্ছে। এটা দেখে ফার্লি ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু ঠিক তখনই আর্গা তার হুঁশ ফিরিয়ে আনে। ফার্লি এখানে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, তাই সে দৌড়ে সেই বাজারের বাহিরে চলে আসে। তবে আর্গা এখানে ফার্লিকে বুঝিয়ে শান্ত করে। এরপর পরের দিন সকালে ফার্লি যখন কলেজে আসে, তখন কলেজের প্রায় সকলেই ফার্লির দিকে কেমন যেন অদ্ভুতভাবে দেখছিল। এমনকি ফার্লিকে কলেজের কয়েকজন ছেলে অনেক খারাপ কিছু ইঙ্গিত করে কথা বলে। আর্গা এতে প্রচণ্ড রেগে যায়, ফলে তাদের সঙ্গে কলেজে আর্গার ঝামেলা শুরু হয়। অন্যদিকে ইয়োলা এসব দেখে খুব খুশি হচ্ছিল, কারণ ইয়োলা তো এটাই চাইছিল যে কলেজে ফার্লির বদনাম হয়ে যাক। আর ইয়োলার পাবলিশ করা ম্যাগাজিনের কারণেই ফার্লিকে এখন কলেজের সবাই খারাপ নজরে দেখছে। এদিকে কিছুক্ষণের মধ্যে ফার্লি এবং আর্গা জানতে পারে যে ইয়োলা কারো কাছ থেকে অনুমতি না নিয়েই সেই প্রফেসর এবং স্টুডেন্টের ম্যাগাজিনটি পাবলিশ করে দিয়েছে। এমনকি সে ম্যাগাজিনটিতে মেয়েটির বদলে এডিট করে সেখানে ফার্লির নাম বসিয়ে দিয়েছে, যার ফলে কলেজের সবাই ফার্লিকে খারাপ ভাবছে। তাই সঙ্গে সঙ্গেই আর্গা ইয়োলাকে অনেক কথা শোনায়, কিন্তু ইয়োলার এতে কোনো কিছুই যায় আসে না। ঠিক তখনই ইয়োলা একটি ভিশন দেখতে পায়। ইয়োলা দেখে আর্গা তাকে সসেস খেতে দিয়েছে। ইয়োলা তখন অনেক মজা করে সসেসগুলোকে কেটে কেটে খাচ্ছিল, কিন্তু ইয়োলা এখানে আসলে কোনো সসেজই খাচ্ছিল না, বরং সে তার নিজের হাতের আঙুল কেটে খেয়ে ফেলেছে। ফার্লি এবং আর্গা তখন সেখানে দৌড়ে আসে, আর ঠিক তখনই ইয়োলার হুঁশও ফিরে আসে, কিন্তু অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে ইয়োলা সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর ফার্লি এবং আর্গা তাড়াতাড়ি করে ইয়োলাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। এরপর ফার্লি তার বান্ধবী ওকটার সঙ্গে দেখা করে, কারণ ফার্লির কাছে মনে হচ্ছিল যে ওকটাই হয়তো এই বিষয়ে তাকে কিছু বলতে পারবে। তো ওকটা এখানে ফার্লিকে জানায় তারা সবাই মিলে যেই ম্যাগাজিনটি তৈরি করেছে, সেই ম্যাগাজিনের গল্পটি পুরোপুরি সত্য হলেও ওকটা নিজে থেকেই সেই ম্যাগাজিনটিতে মেয়েটির ব্যাপারে আরও খারাপ কিছু অ্যাড করেছে, যাতে করে তাদের ম্যাগাজিনটি পাবলিসিটি পায়। কিন্তু এসব বিষয় যখন সেই মেয়েটি জানতে পারে, তখন সেই মেয়েটি প্রেগনেন্ট ছিল, আর সেই প্রফেসর মেয়েটিকে কিছুদিনের মধ্যেই বিয়ে করতে চেয়েছিল। তবে ম্যাগাজিনটি পাবলিশড হয়ে যাওয়ার ভয়ে তার আগেই মেয়েটি অ্যাবর্শন করে ফেলে, আর তখন থেকেই ইফরিত জিন ওকটার পিছু নিয়েছে, আর তার সঙ্গে সব সময় ভয়ানক সব ঘটনা ঘটে চলছে। কথাগুলো বলতে বলতে ওকটা আটকে ওঠে, আর সে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। ঠিক তখনই ফার্লির কাছে আর্গার ফোন আসে। আর্গা এখানে ফার্লিকে জানায় ইয়োলা হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে, আর সে নাকি পজেসড হয়ে গিয়েছিল। একথা শুনে ফার্লি অনেক ভয় পেয়ে যায়। এরপর সে উলফা এবং ডিনাকে নিয়ে উমির কাছে চলে আসে। উমি এখানে তাদের সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে। উমি বলে ফার্লি, ইয়োলা এবং ওকটা অনেক জঘন্যতম একটি পাপ করেছে। তারা তিনজনই গীবত করেছে, যার ফলে তাদের তিনজনের সঙ্গেই ইফরিত জিন এসব কিছু করেই চলছে। গীবত আসলে অনেক ভয়ানক একটি পাপ, আর এই গীবতকে হত্যার চাইতেও অনেক ভয়ানক একটি পাপ হিসেবে গণ্য করা হয়, কারণ হত্যা করতেও তো মানুষের স্থান, কাল, অস্ত্র এই সব কিছুই প্রয়োজন। কিন্তু গীবত যে কোনো জায়গাতেই হয়ে যেতে পারে। গীবত করতে শুধুমাত্র মানুষের মুখের কথাই যথেষ্ট। গীবত মানুষের বিশ্বাসে আঘাত করে, যার ফলে এক মুহূর্তেই একজন মানুষ আরেকজন মানুষের শত্রু হয়ে যায়, একটা ভালো সম্পর্কও নষ্ট হয়ে যায়। তাই গীবতকারী ব্যক্তির উপর থেকে আল্লাহর রহমত উঠে যায়, যার ফলে ইফরিত জিনের মতো খারাপ জিনেরা তাদের পিছু নিতে পারে। আর এটাই তাদের তিনজনের সঙ্গেই ঘটেছে। ইফরিত জিন তাদের পিছু নিয়েছে, আর ইফরিত জিনই তাদের তিনজনকে এভাবে ভয় দেখাচ্ছে। এরপর ফার্লি এখানে তার ভুল বুঝতে পারে। এরপর রাতের বেলা ফার্লি তার বাড়িতে এসে ইন্টারনেটে ইফরিত জিনের ব্যাপারে সার্চ করে, আর সে এখানে ইফরিত জিনের ব্যাপারে অনেক তথ্য পায়। কিছুক্ষণ পর ফার্লি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তবে ওয়াশরুমে এসে সে দেখতে পায় ওয়াশরুমের পটটিতে এক ধরনের তরল পদার্থ ফুটছে। তখনই সেই তরল পদার্থটি ফার্লির মুখে ছিটকে আসে। ফার্লি এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এমন সময় ফার্লি লক্ষ্য করে সে সেই মাংসের বাজারে চলে এসেছে, আর এই বাজারটিতে এখন একজন মানুষও ছিল না। চারিদিক একদম নিস্তব্ধ ছিল। ফার্লি ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায়।
ঠিক তখনই ফার্লি সেখানে একজন মহিলাকে দেখতে পায়, আর এই মহিলাটি দেখতে অনেক ভয়ানক ছিল। ফার্লি তখন চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়, আর এখানে এসে ফার্লি দেখে যে তার মাকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে আমরা ওকটাকে দেখতে পাই, যে কিনা হোস্টেলের মালিক ম্যাংয়ের কাছে এসেছে। ওকটা এখানে ম্যাংকে জানায় যে ফার্লির অনেক বড় ধরনের বিপদ আসতে চলেছে। ম্যাং তখন কথাটি উমিকে জানাতে যায়, কিন্তু তখনই ওকটা পজেস্ট হয়ে ম্যাংকে সেখানে ভয় দেখাতে শুরু করে, এমনকি সে ম্যাংকে মেরে ফেলে। ঠিক তখনই ম্যাংয়ের ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা তার স্বপ্ন ছিল। এরপর ম্যাং উমিকে সমস্ত ঘটনা খুলে বলে। এদিকে ফার্লি যখন তার মাকে খাঁচা থেকে বের করে, ঠিক তখনই তার মা ইফরিত জিনে পরিণত হয়ে যায়, অর্থাৎ ইফরিত জিন তার মায়ের রূপ ধারণ করেছিল। ফার্লি এখানে প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকে, আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ ফার্লিও এতক্ষণ স্বপ্ন দেখছিল। কিন্তু এমন সময় ফার্লির কাছে ইয়োলা চলে আসে, আর ইয়োলা যেহেতু পজেস্ট ছিল, তাই ইয়োলাকে দেখে ফার্লি অনেক ভয় পেয়ে যায়। এদিকে ইয়োলা এখানে ফার্লিকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু ফার্লি কোনো মতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে সে আর্গা এবং র্যানোকে ফোন করে তাকে বাঁচাতে আসতে বলে। ঠিক তখনই ইয়োলা ফার্লিকে খুঁজে পেয়ে যায়, আর ফার্লি এখানে ইয়োলার হাত থেকে বাঁচার চেষ্টা করে। এক পর্যায়ে দেখা যায় ইয়োলা ফার্লিকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে র্যানো চলে আসে, আর সে সঙ্গে সঙ্গে ইয়োলাকে মেরে অজ্ঞান করে ফেলে। ততক্ষণে আর্গা সবাইকে নিয়ে এখানে চলে আসে, তাদের সঙ্গে এখানে উমিও ছিল। ফলে সঙ্গে সঙ্গে উমি ইয়োলার কাছে এসে দোয়া পড়তে শুরু করে, কিন্তু এতে করে দেখা যায় তাদের পুরো রুমটি এক ধরনের ধোঁয়া দিয়ে ভরে গিয়েছে, আর এই ধোঁয়ার কারণে সেখানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। তাই তারা সকলেই সেই রুম থেকে বাহিরে চলে আসে, কিন্তু বাহিরে আসার পর তারা তাদের সঙ্গে ফার্লিকে দেখতে পাচ্ছিল না। তাই তারা সবাই মিলে ফার্লিকে খুঁজতে শুরু করে, আর কিছুক্ষণ পর তারা ফার্লিকে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। এরপর উমি যখন ফার্লির শরীর স্পর্শ করে, তখন সে একদম আঁতকে ওঠে, কারণ উমি এখানে বুঝতে পারে যে ইফরিত জিন ফার্লিকে তাদের জগতে নিয়ে গিয়েছে, আর সেখান থেকে ফার্লিকে ফিরিয়ে আনা কোনো সাধারণ বিষয় নয়। উমি তখন সেখানে থাকা সবাইকে আয়াতুল কুরসি পড়তে বলে, আর সে নিজে তার সমস্ত শক্তি কাজে লাগিয়ে তার বংশ পরম্পরায় থাকা জিনদের সাহায্যে ইফরিত জিনের জগতে চলে যায়। এদিকে ইফরিত জিন ফার্লিকে একটি রক্তের পুকুরে ডুবিয়ে রেখেছিল, আর ফার্লি এখানে ইফরিত জিনের আওয়াজ শুনতে পাচ্ছিল। ইফরিত জিন এখানে ফার্লিকে বলে, এটাই তোমার পাপের শাস্তি। তোমরা কোনো পাপ করার আগে কখনো চিন্তা করো না যে তোমাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এখন এটাই তোমার কর্মফল। এরপর ইফরিত জিন ফার্লিকে সেই রক্তের পুকুরে ডুবিয়ে ফেলছিল, কিন্তু ফার্লি এখানে প্রচণ্ড চিৎকার করতে থাকে, আর সে বারবার তার পাপের জন্য মাপ চাইতে থাকে, কিন্তু ইফরিত জিন তার কোনো কথাই শুনছিল না। ঠিক এমন সময় সেখানে উমি চলে আসে, আর সে ফার্লিকে সেখান থেকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু ইফরিত জিনের সঙ্গে সে পেরে উঠছিল না। উমি তখন বুদ্ধি করে ফার্লিকে তওবা করায়, আর সে তার সঙ্গে উমিকে সূরা নাস এবং ফালাক পড়তে বলে। এরপর উমি সূরা পড়তে শুরু করে, আর ফার্লিও যখন তার সঙ্গে সূরা পড়তে শুরু করে, ঠিক তখনই ইফরিত জিন দুর্বল হতে থাকে। উমি মন দিয়ে এখানে একের পর এক সূরা পড়ছিল, যার ফলে এক পর্যায়ে ইফরিত জিন ফার্লিকে ছাড়তে বাধ্য হয়। তাই সঙ্গে সঙ্গে উমি তাকে বাস্তব দুনিয়াতে ফিরিয়ে আনে। ফলে ওকটা ফার্লি এবং ইয়োলার উপর থেকে গিবা সরে যায়, অর্থাৎ এবারের মতো ইফরিত জিন তাদেরকে ছেড়ে দেয়। ফলে সকলের মনেই স্বস্তি ফিরে আসে। উমি তখন তাদের তিনজনকে এবার ভালোভাবে চলতে বলে, আর সকল ধরনের পাপ কাজ থেকে তাদেরকে দূরে থাকতে বলে। পরের দিন সকালে ফার্লি এবং ইয়োলা একে অপরের কাছে ক্ষমা চায়, কারণ তারা দুজনই দুজনের উপর অন্যায় করেছে। তাই তারা এখন দুজন দুজনকেই ক্ষমা করে দেয়। তবে ইয়োলা এখানে ফার্লিকে জানায় সেদিন সে ইয়োলার যেই ছবিটি দেখে রাগ করেছিল, সেটা আসলে সেদিনের ছবি ছিল না, বরং সেই ছবিটি ছিল অনেকদিন আগের ছবি, আর ফার্লি তাকে ভুল বুঝেছিল। একথা শুনে ফার্লি ইয়োলাকে জড়িয়ে ধরে, আর তারা একে অপরকে প্রমিস করে যে তারা কোনো কিছু যাচাই না করে কারো নামে কোনো ধরনের বাজে কথা বলবে না, আর তারা এখন থেকে সব সময় ইসলামের পথেই চলবে, এমনকি সকল ধরনের পাপ থেকে দূরে থাকবে। আসলে আমরা সকলেই নিজের অজান্তে গীবতের মতো ভয়াবহ পাপ করে ফেলি, এমনকি কোনো মানুষের ব্যাপারে সঠিকভাবে না জেনেই তার নামে উল্টোপাল্টা মন্তব্য করি, আর এটাও কিন্তু গীবতের অন্তর্ভুক্ত। আর এই গীবতের জন্যই মানুষের সম্মানহানি হয়, এমনকি অনেক সময় অনেক মানুষ মিথ্যে অপবাদের কারণে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। ছোট্ট একটা মুখের কথায় অনেক বড় কিছু ঘটে যায়। তাই প্রত্যেকটি মানুষের গীবতের মতো ভয়াবহ পাপ থেকে দূরে থাকা উচিত।